কলকাতা শহরের একটি পুরানো বাড়িতে পূজা তার কাকা ও কাকিমার সঙ্গে থাকত। কিছু বছর আগে এক অ্যাক্সিডেন্টে তার বাবা মায়ের মৃত্যু হয়ে যায়। পূজার গায়ের রং কালো হওয়ায় তাকে কেউ পছন্দ করত না, এমনকি তার কাকা কাকিমাও তাকে বোঝা মনে করত। তারা তাকে বাড়ির চাকরের মতো করে রাখত। এরকমই একদিন পূজা ঘর পরিষ্কার করতে করতে তার কাকিমাকে বলে, কাকিমা, ঘর পরিষ্কার করা হয়ে গেলে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। স্কুল আবার কিসের? তোর তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তোর মতো মেয়েকে যে আমি মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছি, তোর কপাল ভালো, এর বেশি আশা করিস না। কিন্তু কাকিমা, বাবা মায়ের ইচ্ছে ছিল আমাকে অনেক বেশি পড়াশোনা করানোর। বাবা মাকে নিয়ে এখন আর অত বেশি ভাবতে হবে না, তাদের সাথে সাথে তোর ইচ্ছেগুলো শেষ হয়ে গেছে। এবারে বেশি কথা না বলে চুপচাপ বাড়ির কাজ কর। কাকিমা, তুমি এরকম করে বলো না। বাবার খুব ইচ্ছে ছিল আমাকে জীবনে সফল হতে দেখবে। বাবা মা আমাকে উপর থেকে দেখছে। উপর থেকে দেখছে না ছাই, এসব ফালতু কথা বিশ্বাস করতে নেই। দাঁড়া, এখনই তোর কাকাকে ডেকে আনছি, সেই তোকে উচিত শিক্ষা দেবে। রেখা এই বলে জোরে জোরে চিৎকার করে অজয়কে ডাক দিতে থাকে। কিছু সময় পর অজয় সেখানে আসে। কি ব্যাপার রেখা, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখতে পাচ্ছ না আমি একটা কাজে ব্যস্ত আছি? চিৎকার করব না তো কি করব? এই কালো মেয়ের কথাবার্তা শুনেছো? সে জোর করে পড়াশোনা করতে চাইছে। পড়াশোনা করে কি হবে? তোর মতো কালো মেয়েকে কেউ কোথাও চাকরি নেবে না। এবার যা, বেশি মাথা গরম না করে বাজার করে নিয়ে আয়। কাকা, দয়া করে আমাকে একটা সুযোগ দাও। আমি শুধু একটা সুযোগ চাই, তারপর দেখবে কিভাবে তোমাদের মাথা উঁচু করে দিই। সুযোগ? তোর মতো মেয়েকে সুযোগ দেওয়া উচিত নয়। হাতছাড়া হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। যা, এবারে বাজার নিয়ে আয়, বেশি সময় নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে, বাজারের ব্যাগটা দাও, আমি এখনই বাজার করে আনছি। তোর সাহস কি করে হলো আমার উপরে আদেশ করার? যা, নিজে গিয়ে বাজারের ব্যাগটা নিয়ে আয়। এরপর পূজা দুঃখী হয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে প্রচন্ড জোরে দৌড় দিয়ে বাজারে গিয়ে থামে। কাকা ও কাকিমার অত্যাচারের ভয়ে পূজার এখন দৌড়ানোর অভ্যাস হয়ে গেছে, যদিও ছোটবেলা থেকেই সে দৌড়ে অনেক বেশি এক্সপার্ট ছিল। আজ আমার স্কুলের কথা মনে পড়ে গেল। স্কুলে আমি কত ভালো দৌড়াতাম। বাবার স্বপ্ন ছিল আমাকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখতে। পূজা এসব কথা ভাবতে ভাবতে বাজার করতে থাকে। এমন সময় অরুণ নামের একটি লোক তার কাছে আসে। অরুণ ইন্ডিয়ান স্পোর্টস ক্লাবের একজন কোচ ছিল। সে পূজাকে এত ভালো দৌড়াতে দেখে নিজেকে আর আটকাতে পারে না। এই যে মেয়ে, একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। সরি আঙ্কেল, আমি এখন আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। কাকিমা বাজার করতে পাঠিয়েছে, দেরি হয়ে গেলে খুব মারধর করবে। আচ্ছা, তোমার নাম কি সেটা তো বলো। আমার নাম পূজা, সবাই আমাকে কালো মেয়ে বলেই ডাকে। তোমার এত ভালো নাম থাকতে সবাই কালো মেয়ে বলে ডাকে? এটা তো খুব খারাপ ব্যাপার। তবে তুমি খুব ভালো দৌড়াতে পারো। তোমার দৌড়ে মুগ্ধ হয়ে প্রশংসা না করে থাকতে পারলাম না। কি আর করবো আঙ্কেল, দৌড়ানো আমার অভ্যাস হয়ে গেছে। বাজার থেকে বাড়ি ফিরতে একটু দেরি হলে কাকা কাকিমা উল্টো পাল্টা কথা বলে আর খুব মারধরও করে। তাই প্রত্যেকদিন দৌড়ে বাজারে আসি আর দৌড়ে বাড়ি ফিরি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। শোনো পূজা, তুমি যদি চাও আমি তোমাকে ট্রেনিং দিতে পারি। তুমি ডিস্ট্রিক্ট লেভেলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আরে বাহ, এটা তো খুব ভালো হবে। আমার বাবার খুব ইচ্ছে ছিল যে সে আমাকে ডিস্ট্রিক্ট লেভেলের প্রতিযোগিতায় দেখবে, কিন্তু কাকা কাকিমা মনে হয় আমাকে অ্যালাউ করবে না। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার ইচ্ছে থাকলে সব হবে। আমি তোমার কাকিমার সঙ্গে কথা বলবো। না আঙ্কেল, আমি শিওর তারা আমাকে কোনোদিনও ছাড়বে না। চেষ্টা করতে দোষ কি? তুমি শুধু বলো তুমি কি চাও। আমিও জীবনে কিছু করতে চাই আঙ্কেল, নিজের বাবা মায়ের নাম উজ্জ্বল করতে চাই। আমি জানি বাবা মা আমাকে উপর থেকে দেখছে। তাহলে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি সময় মতো গিয়ে তাদের সঙ্গে কথা বলে নেব। এরপর পূজার বাজার করা হয়ে গেলে সে আবার দৌড়ে দৌড়ে বাড়ি ফিরে আসে। কি রে কালো মেয়ে কোথাকার, এত দেরি হলো কেন? বাড়িতে যত কাজ পড়ে আছে সেটা তোর মনে নেই নাকি? আসলে কাকিমা, বাজারে ভালো ভালো সবজি খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যা, আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দে। আর হ্যাঁ,
তার আগে আমাকে এক কাপ চা দিয়ে যাস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এখনই চা বানিয়ে দিচ্ছি। এরপর পূজা রান্নাঘরের কাজ করার জন্য চলে যায়। কাজ করতে করতে সে অরুণের কথাগুলো ভাবতে থাকে। আঙ্কেলের কথায় যদি কাকা কাকিমা রাজি হয়ে যায় তাহলে খুব ভালো হবে। পূজা এসব কথা ভাবছিল, এমন সময় তার কাকিমা সেখানে চলে আসে। কি রে কালো মেয়ে, তোর চা বানাতে কত সময় লাগে? এই তো কাকিমা, হয়েই এসেছে, আমি চা দিতেই যাচ্ছিলাম। এরপর পূজা চায়ের সাথে কিছু জলখাবার দিয়ে তার কাকা ও কাকিমাকে খেতে দেয় এবং নিজে আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালে অরুণ তাদের বাড়িতে এসে দরজার বেল বাজায়। এরপর রেখা গিয়ে বাড়ির দরজা খোলে। কে আপনি? সকাল সকাল আমাদের বাড়িতে কি করতে এসেছেন? আমি অরুণ, ইন্ডিয়ান স্পোর্টস ক্লাবের কোচ। আপনার ভাইঝি পূজা খুব ভালো দৌড়াতে পারে, আমি তাকে ট্রেনিং দিতে চাই। ট্রেনিং? এই কালো মেয়ে ট্রেনিং এ যাবে? ওকে নিয়ে কে এত মাথা ঘামাবে? শুনুন, পূজা অনেক ট্যালেন্টেড একটা মেয়ে, তাকে আপনারা সুযোগ দিলে সে বড় কিছু একটা করে দেখাতে পারবে। না না, এটা কোনোভাবেই সম্ভব নয়। ও ট্রেনিং এ চলে গেলে বাড়ির কাজ কে করবে? আমরা ওকে বাইরে বার করতে চাই না। আপনি এখান থেকে চলে যেতে পারেন। আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, পূজা যদি সাফল্য পায় তাহলে কিন্তু আপনাদের পরিবারেরও অনেক নাম হবে। শুনুন, আমাদের নামের কোনো প্রয়োজন নেই। এবার আপনি আসতে পারেন, শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে মনে রাখবেন, আপনারা পূজার প্রতিভা নষ্ট করছেন। মেয়েটা জীবনে অনেক কিছু করতে পারত। আরে বাপরে, আপনি তো ভালোই পেছনে পড়েছেন দেখছি। একটা কথা একবার বললে কি কানে যায় না নাকি? রেখার এরকম ব্যবহারে অরুণের খুব খারাপ লাগে। এরপর সে মাথা নিচু করে অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে যে কোনোভাবে পূজাকে তার কাকা কাকিমার হাত থেকে বাঁচাতেই হবে। এরপর থেকে সে প্রত্যেক দিন বাজারে যেতে থাকে এবং পূজার বাজারে আসার অপেক্ষা করতে থাকে। এভাবেই 4 দিন কেটে যায়। একদিন বাজারে পূজার সাথে অরুণের দেখা হয়। আরে পূজা, তুমি কি জানো আমি তোমার সাথে কথা বলার জন্য প্রতিদিন বাজারে আসছি? কিন্তু আঙ্কেল, কাকিমা তো পরিষ্কারভাবে ট্রেনিং এর জন্য বারণ করে দিল। এরপর অরুণ নিজের প্ল্যানের ব্যাপারে সমস্ত কথা পূজাকে জানিয়ে দেয়। পূজাও তার কথা মতো কাজ করতে থাকে। এরপর থেকে অরুণ লুকিয়ে লুকিয়ে পূজাকে ট্রেনিং দিতে শুরু করে। পূজা প্রত্যেক দিন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে একটি পার্কে গিয়ে অরুণের সঙ্গে দৌড়ে ট্রেনিং করত। পূজা, আজ আরো দ্রুত দৌড়াতে হবে। মনে করো তুমি জাতীয় প্রতিযোগিতায় দৌড়াচ্ছ। স্যার, আমি অনেক হাঁপিয়ে গেছি, আর দৌড়াতে পারবো না। অবশ্যই পারবে, তুমি স্ট্রং মেয়ে, তোমাকে তোমার বাবা মায়ের জন্য পারতেই হবে। হ্যাঁ স্যার, আমি নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এবার শুরু করো, আমাদের হাতে বেশি সময় নেই। এরপর পূজা দৌড়াতে শুরু করে। অরুণ তার দৌড়ানোর গতি এবং শক্তি নোটিস করতে থাকে। পূজা 2টো রাউন্ড দেওয়ার পর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। স্যার, আজকের জন্য এতটাই থাক। লাস্ট রাউন্ড পূজা, তুমি অবশ্যই পারবে, ট্রাই করো, হাল ছেড়ো না। এরপর পূজা আবার দৌড়াতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর তার দৌড় শেষ হয়। তুমি খুব ভালো প্র্যাকটিস করছো, এভাবেই চালিয়ে যেতে থাকো। অপরদিকে পূজাকে বাড়িতে দেখতে না পেয়ে তার কাকিমা রেখা বলে, এই পূজা প্রত্যেক দিন ভোরে কোথায় যায় বলো তো? আমি কয়েকদিন থেকে নোটিস করছি সে ভোরবেলায় লুকিয়ে লুকিয়ে বাইরে বেরোচ্ছে আর সকাল হলে বাড়ি ফিরছে। জানো, আমার মনে হয় পূজা হয়তো বাড়ি থেকে পালানোর চেষ্টা করছে। তুমি তাহলে আমাকে আগে জানাওনি কেন? চলো, ওকে খুঁজে বের করতে হবে। কিন্তু অজয়, এখন আমরা ওকে কোথায় খুঁজবো? ও যদি সত্যিই পালিয়ে গিয়ে থাকে? পালিয়ে আর যাবে কোথায়? ওর যাওয়ার মতো কোনো জায়গা নেই। এই বলে অজয় এবং রেখা পূজাকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে। এভাবেই কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেই পার্কে গিয়ে পৌঁছায়। পার্কে পূজা অরুণের সঙ্গে ট্রেনিং করছিল। পূজা হঠাৎ কাকা কাকিমাকে দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। এই যে কালো মেয়ে, তুই এখানে কি করছিস? আমি আপনার কি বলার আছে আমাকে বলুন। আমি পূজাকে দৌড়ের ট্রেনিং দেওয়ার জন্য এখানে ডেকেছি। তুমি আমাদের বাড়ির মেয়েকে নষ্ট করছো। আমি তো তোমাকে পরিষ্কারভাবে ট্রেনিং এর ব্যাপারে বারণ করে দিয়েছিলাম। তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি একবার ভাবুন,
পূজা যদি সাফল্য পায় তাহলে তো আপনাদেরই লাভ। চুপ করো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি যাও এখান থেকে, আমরা যেন তোমাকে আর পূজার আশেপাশে না দেখতে পাই। এরপর অরুণ নিরুপায় হয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। অপরদিকে পূজার কাকা কাকিমা তাকে মারধর করে টানতে টানতে বাড়ি নিয়ে যায়। এই কালো মেয়ে, ভালো করে শুনে রাখ, আজ থেকে তোর বাইরে বেরোনো বন্ধ। তোকে বাইরে দেখতে পেলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু কাকা, আমি শুধু দৌড়াতে চাই, দয়া করে আমার ট্রেনিং বন্ধ করবে না। তোর মতো মেয়ের দৌড়ানো মানায় না, কালো মেয়ে কোথাকার। আমি শুধু তোমাদের কাছ থেকে সাপোর্ট চাই। আমরা যা বলছি চুপ করে শুনে নে, এটাই তোর জন্য ভালো। কাকিমা, আমার জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। আমি বাড়ির সব কাজ মিটিয়ে তারপরেই ট্রেনিং এ যাব। যা, এবারে গিয়ে বাড়ির কাজ কর, আর কাল থেকে বাড়ির বাইরে পা রাখবি না। আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। পূজা অনেক বেশি কান্নাকাটি করতে থাকে, কিন্তু সে ভেবে নিয়েছিল যে তাকে যে কোনোভাবেই সফলতা অর্জন করতেই হবে, না হলে এই কাকা কাকিমার হাত থেকে সে কোনোদিনও ছাড়া পাবে না। এরপর সেদিন রাতের বেলা সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে পূজা বাড়ির জানালার দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, এই জানালাটাই আমার একমাত্র ভরসা, যে কোনোভাবে আমাকে এখান থেকেই বাইরে বেরোতে হবে। পূজা এই বলে খুব কষ্ট করে জানালা থেকে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং রাস্তা থেকে জোরে জোরে হাঁটতে শুরু করে। আমাকে তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, কাকিমা দেখে ফেললে আমাকে ঘরে বন্দি রাখার সাথে সাথে আমার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেবে। পূজা এই বলে ভয়ে ভয়ে খুব জোরে জোরে পা চালাতে শুরু করে। কিছুক্ষণ পর সে অরুণের বাড়িতে পৌঁছায় এবং সেখানে গিয়ে বাড়ির দরজায় জোরে জোরে টোকা মারতে শুরু করে। এরপর অরুণ দরজা খুলে পূজাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আরে পূজা, এত রাতে তুমি এখানে? আমি খুব কষ্ট করে এখানে এসেছি স্যার, আপনি যে কোনো ভাবে আমাকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি কাল বাকি কোচদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে তোমাকে জানাবো। আপনার অনেক অনেক ধন্যবাদ। এরপর পূজা আবার তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে এবং তার রুমের জানালা থেকে রুমের ভেতরে চলে আসে। পরের দিন সকাল হতেই অরুণ ক্লাবে গিয়ে তার অন্যান্য কোচদের সঙ্গে কথা বলে। এই মেয়েটির ভিতরে অসাধারণ প্রতিভা আছে, আমরা তাকে সাহায্য করতে পারলে সে অনেক দূর এগোতে পারবে, কিন্তু তার পরিবারের পারমিশন ছাড়া তো আমরা তাকে গাইড করতে পারবো না। এটার ব্যাপারেও আমি ভেবে নিয়েছি, আমরা গোপনে তাকে সাহায্য করব। কিন্তু এরকমটা করা ঠিক হবে? পরে কোনো রকমের বিপদ হয়ে যাবে না তো? তার পরিবারের ব্যাপারে আমি যেটা জানতে পেরেছি, তার কাকা এবং কাকিমা কোনোদিন তার ভালো চায় না। মেয়েটির ভবিষ্যতের জন্য আমাদেরকে এটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে শেখাবো। আমিও চাই না যে কোনো মেয়ের প্রতিভা এভাবে নষ্ট হয়ে যাক। ধন্যবাদ, আমি জানতাম তুমি নিশ্চয়ই মেয়েটির সাহায্যের জন্য রাজি হয়ে যাবে। নতুন কোচ এবং অরুণ স্যারের সহযোগিতায় পূজা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই তার দৌড়ানোর গতি আরো বেড়ে যায়। অরুণ স্যার তাকে ইন্ডিয়ান ন্যাশনাল দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। পূজা, তুমি এবার তৈরি হয়ে গেছো। এবার ডিস্ট্রিক্ট নয়, তোমাকে ন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। আপনি সত্যি কথা বলছেন স্যার? আমি ন্যাশনাল প্রতিযোগিতায় দৌড়াতে পারবো? হ্যাঁ, কিন্তু এই কয়েকদিনের মধ্যে তোমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। সেখানে তোমার মতো আরো অনেক ছেলে মেয়ে থাকবে, যাদেরকে হারানো তোমার জন্য সহজ হবে না। আমি তৈরি আছি স্যার, আমি দিন রাত পরিশ্রম করব। ঠিক আছে, তুমি আজ থেকে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করে দাও। তোমাকে খাওয়া দাওয়া সবকিছু ভুলে গিয়ে শুধু দৌড় প্রতিযোগিতার কথা মাথায় রাখতে হবে। অরুণের কথায় পূজা দৌড়াতে শুরু করে। সে অনেকক্ষণ পর্যন্ত মাঠের একদিক থেকে অন্য দিক পর্যন্ত দৌড়াতে থাকে। বেশ কিছুক্ষণ পর্যন্ত দৌড়ানোর পর পূজা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। ভয় করলে চলবে না পূজা, তোমাকে নিজের ভাগ্য বদলাতে হবে। আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে। তোমার মধ্যে একটা বিশেষ প্রতিভা আছে, তোমাকে সাহস রাখতে হবে। আপনি ঠিক বলেছেন স্যার, আমি হার মানব না। এই প্রতিযোগিতা আমি জিতে দেখাবই, আমি পারবই। এরপর থেকে পূজা প্রত্যেক রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ত এবং অরুণ স্যারের কাছে গিয়ে সেখানে ভালোভাবে প্র্যাকটিস করত। পূজার কাকা কাকিমা এই ব্যাপারে কিছুই জানত না। এরকমই একদিন পূজার কাকা কাকিমা নিজেদের মধ্যে কিছু কথা বলতে থাকে। আরে অজয়, আজকাল এই পূজার ব্যবহার আমার ঠিকঠাক মনে হচ্ছে না। মেয়েটা সব সময় এত শান্ত থাকে কেন?
আরে ওকে নিয়ে তুমি এত ভাবছো কেন? হয়তো সে মার খেয়ে শান্ত হয়ে গেছে। না অজয়, আমার কিন্তু তাকে নিয়ে কিছু একটা সন্দেহ হচ্ছে। মেয়েটা আমাদের চোখে ফাঁকি দিয়ে কিছু করছে না তো? আরে তুমি তাকে নিয়ে ভেবে নিজের সময় নষ্ট করো না তো। ওই মেয়েটা নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না। তাকে সারা জীবন আমাদের বাড়িতে চাকর হয়েই থাকতে হবে, এটাই তার কপাল। তুমি বুঝতে পারছো না অজয়, সে যদি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের স্বপ্ন পূরণ করে নেয়, তাহলে সে আমাদের হাতের নাগাল থেকে বেরিয়ে পড়বে। আমরা আর কোনোদিনও তাকে আটকাতে পারবো না। কি বললে? সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? আমি কোনোদিন এটা হতে দেব না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। অজয় এবং রেখা নিজেদের মধ্যে এসব কথা বলতে থাকে। এইভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং জাতীয় প্রতিযোগিতার দিন চলে আসে। পূজা গোপনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে যায়। আমার কথা মন দিয়ে শোনো পূজা, আজ তুমি নিজের জন্য দৌড়াবে। তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট তোমাকে আজ দৌড়ের মাধ্যমে দেখাতে হবে। তোমাকে যে কোনো ভাবে এই প্রতিযোগিতা জিততেই হবে। হ্যাঁ স্যার, আমি জিতবই। আজ কেউ আমাকে আটকাতে পারবে না। হ্যাঁ পূজা, তুমি পারবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। এবার যাও। বাবা মা, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন জিততে পারি। এরপর পূজা মাঠে চলে যায় এবং কিছু সময় পর বন্দুকের আওয়াজের সঙ্গে সঙ্গে পূজা এবং বাকি সকলে দৌড়াতে শুরু করে। পূজা খুব জোরে দৌড়াতে থাকে এবং তার দৌড়ানো দেখে দর্শকদের মাঝে হইচই শুরু হয়ে যায়। হ্যাঁ পূজা, তুমি অবশ্যই পারবে। আরো জোরে দৌড়াও। আজ তোমাকে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। পূজা দৌড়াতে দৌড়াতে সকলকে পেছনে ফেলে দেয়। অর্ধেক মাঠ পার হতে না হতে পূজা তার অরুণ স্যারের দিকে তাকাতে যায় এবং আছাড় খেয়ে মাঠে পড়ে যায়। হায় হায়, এটা কি হয়ে গেল? সকলে পূজার থেকে আগে চলে যাচ্ছে। পূজার এতদিনের স্বপ্ন এভাবে জলে ভেসে যাবে। পূজা, তুমি আবার দৌড়াও। ভালোভাবে দৌড়ালে এখনো তুমি তৃতীয় স্থান অধিকার করতে পারবে। আমার সাথে এটা কি হয়ে গেল? যেটার জন্য আমি দিন রাত পরিশ্রম করেছি, আজ এভাবে পড়ে গিয়ে আমার সব স্বপ্ন ভেঙে যাবে। না না, আমি হার মানবো না। পূজা এসব কথা ভেবে আবার দৌড়াতে শুরু করে দেয়। পূজার গতি এবার আরো বেশি বেড়ে যায় এবং সে ঝড়ের গতিতে সকলকে পার করে প্রথম স্থান অধিকার করে নেয়। দৌড় শেষ করার পর পূজাকে প্রথম পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। মাঠে পড়ে যাওয়ার পরেও প্রথম স্থান অধিকার করায় সকল দর্শকেরা পূজার গুণগান করতে থাকে। এরপর পূজা খুশি মনে তার অরুণ স্যারের কাছে যায়। সত্যি পূজা, তুমি অসাধারণ। কিছু সময়ের জন্য আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আজকের ম্যাচ তোমার হাতছাড়া হয়ে যাবে। আপনি আমার পেছনে এত পরিশ্রম করেছেন, আপনার পরিশ্রমগুলো আমি কিভাবে বিফল হতে দিতাম? আজ যদি আমি হেরে যেতাম তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনিও হেরে যেতেন। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো স্টুডেন্ট পেয়েছি। তোমার মধ্যে অনেক প্রতিভা আছে। তুমি নিজের জীবনে অনেক উন্নতি করবে। এরপর অরুণ পূজাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় পূজার কাকা এবং কাকিমা তার খোঁজ করতে করতে তাদের কাছে আসে। তুমি এখানে কি করছো? কাকু, আমি জিতে গেছি। আজকের প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি। এসব বেকার কথা বলা বন্ধ কর। তোর মতো ভিখিরি মেয়ে কোনোদিনও কিছু করতে পারবে না। পূজা অসাধারণ মেয়ে। আপনারা তাকে সাপোর্ট করলে সে জীবনে অনেক উন্নতি করতে পারবে। চুপ করো তুমি। আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই না। আগেও তোমাকে বারণ করেছিলাম, এখনো বারণ করছি। যাও এখান থেকে। কাকা, দয়া করে আমার সাথে এরকম ব্যবহার করবে না। না, কোনো সুযোগ দেওয়া হবে না। চুপচাপ আমাদের সঙ্গে চল, না হলে কিন্তু অনেক মার খাবি। না, আমি আর ফিরে যাব না। আমি নিজের স্বপ্ন পূরণ করব। এসব কি বলছিস তুই? তোর সাহস এত হয়ে গেছে যে আমার কথা অমান্য করতে চাইছিস? কাকা, আমি আজ প্রতিযোগিতায় জিতেছি। এটা আমার জীবনের প্রথম সাফল্য। আমি এখন থামতে চাই না। আমি জীবনে আরো অনেক উন্নতি করতে চাই। তোর মতো মেয়ে জিতবে? এটা নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তুই চুরি করে পুরস্কার নিয়ে এসেছিস। কাকিমা, আমি আর তোমাদের সঙ্গে ফিরে যাব না। আমি নিজের পথ খুঁজে নেব। তুই যদি ফিরে না যাস তাহলে তোর জন্য ভালো হবে না। ভালো ভালোই বলছি, আমাদের সঙ্গে চল। আপনারা পূজার সাফল্যকে ছোট করবেন না। সে অনেক পরিশ্রম করে এই জয় অর্জন করেছে। তুমি চুপ করো। তুমি আমাদের পরিবারের বিষয়ে নাক গলাচ্ছ কেন? তাছাড়া কাকিমা, আমি আর আপনার বাড়ির চাকর নয়। আমি এখন একজন অ্যাথলিট। আপনারা নিজেদের বাড়ির জন্য অন্য চাকর খুঁজে নিন।
পূজার কাকা কাকিমা তাকে অনেক জোর করতে থাকে, কিন্তু পূজা তাদের সঙ্গে যেতে রাজি ছিল না। আপনারা পূজাকে শান্তিতে থাকতে দিন, সে এখন আমার দায়িত্বে। এরপর বাধ্য হয়ে তার কাকা কাকিমা বাড়ি ফিরে যায়। তাদের চলে যাওয়ার পর অরুণ পূজাকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি যায়। তুমি এখন এখানে থাকবে, আমি তোমাকে ইন্টারন্যাশনাল লেভেলের ট্রেনিং দেব। এবার তোমাকে অলিম্পিক জিতে নিজের দেশকে সম্মানিত করতে হবে। ধন্যবাদ স্যার, আপনি আমার জীবনে নতুন আশার আলো এনেছেন। আমি আপনার উপকার কোনোদিনও ভুলতে পারবো না। তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো, আমি সব সময় তোমার পাশে আছি। কিন্তু স্যার, আমার কাকা কাকিমা কি আমাকে শান্তিতে থাকতে দেবে? তারা যে কোনো ভাবে আমার জীবনে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। আমি যতদিন পর্যন্ত আছি তোমার কাকা কাকিমা তোমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। আমি সব ব্যবস্থা করে রাখবো। ঠিক আছে, আমিও তাহলে মন দিয়ে নিজের দৌড় প্র্যাকটিস করব। আমি আর তাদেরকে নিয়ে চিন্তা করব না। হ্যাঁ, তুমি এখন থেকে প্রতিদিন ভোরবেলা ট্রেনিং করবে। আপনি যা যা বলবেন আমি সব করব। আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। তুমি পারবে পূজা, তোমার মধ্যে অসাধারণ প্রতিভা আছে। এভাবে প্র্যাকটিস করতে থাকলে তুমি অবশ্যই দেশের জন্য মেডেল আনতে পারবে। পূজা খুব মনোযোগ সহকারে তার প্র্যাকটিস করতে থাকে। অপরদিকে তার কাকা কাকিমা পূজাকে সফল হতে দেখে অনেক হিংসে করতে থাকে। তারা বসে বসে তার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র বানাতে থাকে। এই মেয়েকে ফিরিয়ে আনতে হবে, নইলে আমাদের মান সম্মান নষ্ট হবে। কিন্তু সে এখন অরুণের আশ্রয়ে আছে, আমরা কিভাবে তাকে ফিরিয়ে আনবো? তুমি তো দেখলে পূজা কিভাবে আমাদের মুখে মুখে তর্ক করছিল। পূজা সেই লোকটার সঙ্গে থেকে অনেক তর্ক করতে শিখে গেছে। এখন আমাদের কাছে একটাই উপায় আছে, আমরা পুলিশের সাহায্য নেব। আমরা পুলিশকে গিয়ে বলবো অরুণ আমাদের মেয়েকে অপহরণ করে নিয়েছে। কিন্তু পুলিশ কি আমাদের কথা বিশ্বাস করবে? পূজা তো আমাদের কথায় সায় দেবে না। আমরা পুলিশকে বলে দেব যে পূজা আমাদের উপর রাগ করে চলে গেছে, তাই উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু অজয়, আমার মনে হচ্ছে না যে এসব করে কোনো লাভ হবে বলে। এভাবে শুধু শুধু বসে থাকলে কিছু হবে না, আমাদের কিছু একটা তো করতেই হবে। এবার চলো, আমাদেরকে এখনই পুলিশের কাছে যেতে হবে। এরপর অজয় এবং রেখা পুলিশের কাছে যায় এবং সেখানে গিয়ে পূজার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কমপ্লেন রেজিস্টার করিয়ে দেয়। স্যার, আমাদের উপর দয়া করুন। অরুণ নামের সেই লোকটা আমাদের মেয়েকে ভুলভাল বুঝিয়ে তাকে নিজের বাড়িতে রেখে দিয়েছে। মেয়েটা চলে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। তা আপনাদের মেয়ের বয়স কত? কত আর হবে, ওই ধরে নিন 14-15 বছর বয়স হবে। সেই লোকটি আপনাদের মেয়েকে নিজের বাড়িতে রেখে দিয়েছে কিভাবে? আপনাদের মেয়ে তো কান্নাকাটি করে বাড়ি ফিরে আসতে পারে, অতটাও ছোট নয় যে কান্নাকাটি করতে পারবে না। কি আর বলবো স্যার, সে লোকটা আমাদের মেয়ের ব্রেন ওয়াশ করে দিয়েছে। তাকে দৌড় প্রতিযোগিতা জেতানোর লোভ দেখিয়ে তাকে বস করে নিয়েছে। স্যার, আপনি কিছু একটা করে আমাদের মেয়েকে ফিরিয়ে আনুন, না হলে আমরা বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলুন আমাকে সেই লোকটির বাড়ি নিয়ে চলুন, দেখছি কি করা যায়। পুলিশ এই বলে অজয় এবং রেখাকে সঙ্গে নিয়ে অরুণদের বাড়িতে পৌঁছায়। পূজা তার কাকা কাকিমাকে পুলিশের সঙ্গে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। অরুণ বাবু, আপনাকে এই মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। কিন্তু স্যার, পূজা নিজের ইচ্ছায় এখানে আছে। সে পরিবারের অত্যাচার থেকে বাঁচতে চায়। তার কাকা এবং কাকিমা তার উপর অনেক অত্যাচার করে। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, আমি তাদের সঙ্গে ফিরে যেতে চাই না। আমার কাকা কাকিমা আমাকে খুব মারধর করে। তারা আমাকে বাড়ির চাকরের থেকে বেশি কাজ করায়। এসব আমি কি শুনছি রেখা দেবী? আপনারা তো আমাকে অন্য কথা বলেছিলেন। এটা অনেক জটিল কেস, এটাকে আদালতে তুলতে হবে। স্যার, পূজার নিরাপত্তার ব্যবস্থা করুন। এরা দুজন সব সময় পূজার ক্ষতি করতে চায়। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আপনি ভাববেন না। পূজার যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে সবার আগে এদেরকেই অ্যারেস্ট করা হবে। তাছাড়া আমি একটা কনস্টেবলকে বলে দেব, সে মাঝে মাঝে এখানে এসে নজর রাখবে। পুলিশ এই বলে অজয় এবং রাখিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশের চলে যাওয়ার পর পূজা বলে, অরুণ স্যার, আদালত থেকে যদি আমাকে তাদের কাছে ফিরে যেতে বলে তাহলে আমি কি করব? তুমি চিন্তা করো না পূজা, চিন্তা করলে তোমার দৌড়ানোর ক্ষমতা কমে যাবে। তাছাড়া পুলিশ কেস নিয়েও তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু আদালতে ঠিকঠাক ভাবে বলে দিও, তোমার যা সমস্যা সবকিছু বলবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং পূজা কোথায় থাকবে এটা নির্ধারিত করার জন্য আদালতে মামলা হয়। পূজা, তোমার মনের কথাগুলো পরিষ্কার করে বলো। এখানে তোমাকে ভয় করতে হবে না।
তুমি কি সত্যি তোমার কাকা কাকিমার কাছে ফিরে যেতে চাও না? স্যার, আমি তাদের কাছে ফিরে যাব না। তারা আমার উপর অনেক অত্যাচার করে। আরে পূজা, তুই এভাবে মিথ্যা কথা বলছিস কেন? আমি আর তোর কাকা তোকে কত ভালোবাসি। তুই এই লোকটার কথা শুনে আমাদেরকে এভাবে অপমান করছিস? না স্যার, আমি মিথ্যা কথা বলছি না। এরা দুজনে মিথ্যা কথা বলছে। তারা কোনোদিনও আমাকে ভালোবাসেনি। পূজা একদম সত্যি কথা বলছে স্যার। পূজার খুব ভালো দৌড়ানোর প্রতিভা আছে। সে একজন ভালো অ্যাথলিট হতে পারবে। তার পরিবার তাকে এই সুযোগ দিচ্ছে না। তাকে বাধ্য হয়ে আমার কাছে থাকতে হচ্ছে। ঠিক আছে, আপনাদের কেসটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। লাঞ্চের পর আমি রায় দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা বিশ্রাম করে নিন। অরুণ স্যার, আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমি একজন অ্যাথলিট হব। আমাকে যে কোনো ভাবে সেই স্বপ্ন পূরণ করতে হবে। তোর বাবা মা এখন বেঁচে নেই। তারা আমাদের উপর তোর দায়িত্ব দিয়ে গেছে। এখনো বলছি, এত জেদ করিস না। আদালতে স্বীকার করে নে যে তুই আমাদের সঙ্গেই যাবি। না না, আমি কোনোদিনও তোমাদের সঙ্গে যাব না। তোমরা অনেক খারাপ। সে তুই যা ইচ্ছে করে নে পূজা, তাতে কোনো লাভ হবে না। তুই আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই যাবি। তুই আমাদের বাড়ির মেয়ে। আদালত তোকে আমাদের হাতেই তুলে দেবে। আমরা জাজ সাহেবকে বলে দিয়েছি যে এই অরুণ নামের লোকটা মেয়েদের ব্রেন ওয়াশ করে। কাকিমার মুখে এসব কথা শুনে পূজা অনেক ভয় পেয়ে যায়। কিছু সময় পর লাঞ্চ টাইম শেষ হয় এবং জজ সাহেব নিজের রায় দেওয়ার জন্য উপস্থিত হয়। পূজা, তুমি এখন থেকে অরুণের সঙ্গে থাকতে পারো। তোমার কাকা এবং কাকিমা তোমাকে বিরক্ত করবে না। তারা তোমাকে জোর করলে তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। না না, এটা আমরা মানি না। এটা অন্যায়। আমরা অন্য আদালতে অ্যাপিল করব। আমাদের বাড়ির মেয়েকে আপনি এভাবে অন্যজনের হাতে তুলে দিতে পারেন না। আপনারা পূজাকে শান্তিতে থাকতে দিন। আর কতদিন পর্যন্ত এই বাচ্চা মেয়েটার উপর এভাবে অত্যাচার করবেন? আপনাদের জন্য মেয়েটার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি এখন স্বাধীন। আমি আর কোনোদিনও তোমাদের মুখ দেখতে চাই না। তোমরা আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও। কাজটা কিন্তু তুই একদম ভালো করিসনি পূজা। এটার জন্য তোকে উচিত শিক্ষা পেতেই হবে। আপনাদের যা করার করবেন। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ দিতে হবে না। এবার যান এখান থেকে। এরপর পূজা খুশি মনে অরুণের সঙ্গে তার বাড়ি চলে যায়। পূজা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় এবার সে মন দিয়ে তার কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করবে। এবার তোমাকে আরো একটা ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এটাতে তোমার মতো অনেকজন ন্যাশনাল উইনার থাকবে। তুমি যদি এই প্রতিযোগিতায় প্রথম হতে পারো তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে অলিম্পিক। কিন্তু স্যার, এত বড় কম্পিটিশনের জন্য আমি কি এখন তৈরি আছি? অলিম্পিক তো সব থেকে বড় প্রতিযোগিতা। হ্যাঁ, আমিও জানি এটা অনেক কঠিন পরীক্ষা। কিন্তু তুমি যদি এভাবেই নিজের প্র্যাকটিস করতে থাকো তাহলে নিশ্চয়ই পারবে। এবার তোমাকে আরো পরিশ্রম করতে হবে। ঠিক আছে স্যার, আমি পরিশ্রম করার জন্য রাজি আছি। আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি সব করতে পারি। ঠিক আছে, আজ থেকে তোমাকে আরো কঠোর ট্রেনিং করতে হবে। তুমি প্রতিদিন ভোর 5টায় মাঠে হাজির হবে। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো মাঠে চলে আসব। মনে রেখো, এই প্রতিযোগিতা শুধু তোমার জন্য নয়, কিংবা তোমার পরিবারের জন্যও নয়। এই কম্পিটিশন আমাদের দেশের জন্য। আমি বুঝতে পেরেছি স্যার। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। পূজা খুব ভালোভাবে তার প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করতে থাকে। অপরদিকে আদালতের মামলা হেরে যাওয়ায় অজয়বাবু এবং রেখা প্রচন্ড রেগে যায়। তারা কিভাবে পূজাকে আটকাবে এসব কথা ভাবতে থাকে। ও আমাদের মান সম্মান নষ্ট করছে। যে কোনো ভাবে এর প্রতিশোধ আমাদেরকে তুলতেই হবে। আমরা পূজাকে বাড়িতে ফেরাতে পারছি না, সেটা ঠিক আছে, কিন্তু এবার আমাদেরকে তার কম্পিটিশন খারাপ করে দিতে হবে। সে যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে তাহলে এটাই হবে তার জন্য শাস্তি। কিন্তু কিভাবে? ও এখন অরুণের কাছে আছে। আমরা কিভাবে তাকে আটকাবো? আমার কাছে একটা উপায় আছে। আমরা প্রতিযোগিতার দিন ওকে আঘাত করব। ও দৌড়াতে না পারলেই আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। এটা খুব বিপজ্জনক। সে এখন ন্যাশনাল উইনার হয়ে গেছে। আমরা যদি ধরা পড়ে যাই? আমাদের কাছে অন্য কোনো উপায় নেই রেখা। তাকে থামানোর জন্য আমাদেরকে এই ঝুঁকিটা নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু অনেক সতর্কভাবে কাজটা করতে হবে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি সবকিছু ভেবে নিয়েছি। তুমি শুধু আমার সঙ্গে থেকো। পূজার কাকা এবং কাকিমা তার প্রতিযোগিতার দিনের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং অলিম্পিকে যাওয়ার জন্য সিলেকশন রাউন্ড শুরু হয়ে যায়। পূজা,
এই রেস জিততে পারলে তুমি অলিম্পিকে যেতে পারবে। একবার যদি তুমি দেশের জন্য মেডেল আনতে পারো তাহলে তোমার বাবা মায়ের আত্মা অনেক খুশি হবে। স্যার, আমি আজ জিতবই। আজ আমি নিজের সমস্ত শক্তি লাগিয়ে দেব। হ্যাঁ পূজা, তুমি পারবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো, কিন্তু সতর্ক থেকো। তোমার কাকা কাকিমা আজ এখানেই আছে। কাকা কাকিমা এখানে আছে? তারা এখানে কি করতে এসেছে? আমার মনে হচ্ছে তারা নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করার জন্যই অন্য কোনো প্ল্যান করেছে। চিন্তা করো না, আমি সব দিকে নজর রাখবো। তুমি শুধু কম্পিটিশনের দিকে লক্ষ্য রাখো। অরুণ পূজাকে এসব কথা বলতে থাকে। অপরদিকে অজয় বাবু এবং রেখা একটি বন্দুক নিয়ে পূজার পায়ে গুলি করার জন্য অপেক্ষা করতে থাকে। এখনই সময়। একবার যদি আমি ঠিকভাবে ওর পায়ে গুলি মারতে পারি তাহলে ওর দৌড়ানো চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সাবধান, এখানে আশেপাশে অনেক লোক ঘোরাঘুরি করছে, একটুও যেন ভুল না হয়। আরে কোনো ভুল হবে না। পূজা যখন আমাদের কাছাকাছি থাকবে এমন সময় আমরা তার পায়ে গুলি করব। আর কিছু সময়ের মধ্যেই রেস শুরু হবে। পূজা এখান থেকেই দৌড়ানো শুরু করবে, তুমি তৈরি থেকো। অজয় বাবু এবং রেখা যখন নিজেদের মধ্যে এসব কথা বলছিল এমন সময় এক পুলিশ তাদের কাছে আসে। এই যে, আপনারা আমার সঙ্গে আসুন, আমি আপনাদের তল্লাশি নিতে চাই। কেন, কি হয়েছে স্যার? আমরা অনেক ভালো মানুষ, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আমাদের তল্লাশি নিতে যাবেন কেন? আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আপনারা এখানে কিছু গন্ডগোল করতে চাইছেন। এটা অনেক ইম্পর্টেন্ট খেলা, তাই আমাদের একটু লক্ষ্য রাখতেই হবে। না স্যার, আমরা আপনার সঙ্গে যাব না। আপনি এভাবে সাধারণ মানুষদেরকে বিরক্ত করতে পারেন না। আমাদের তল্লাশি নেওয়ার আগে আপনাদেরকে নোটিশ দেখাতে হবে। বেশি নোটিশ করা বন্ধ করুন, না হলে এখানেই তল্লাশি নিতে শুরু করে দেব। ভালোই বলছি, চুপচাপ আমাদের সঙ্গে চলুন। এরপর অজয় এবং রেখা কিছু না বলেই পুলিশের সঙ্গে চলে যায়। পুলিশ তাদের তল্লাশি নেওয়ার পর তাদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করে। আপনারা তো বলছিলেন আপনারা প্রতিযোগিতা দেখতে এসেছেন, তাহলে আপনাদের কাছে বন্দুক কিভাবে এলো? স্যার, এটা তো পাখি মারার বন্দুক। আপনার বিশ্বাস না হলে আপনি যাচাই করে দেখতে পারেন। আমি নিজের ছেলের জন্য কিনেছিলাম। পাখি মারার বন্দুক হোক আর যাই হোক, এবার আপনাদের গ্রেফতার করা হবে। আপনি কি জানেন এই বন্দুক থেকে যদি কোনো মানুষকে শুট করা হয় তাহলে তারও ক্ষতি হতে পারে? এই সব বন্দুকেরও অনেক পাওয়ার থাকে। স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা জানতাম না যে এখানে এসব নিয়ে আসা ঠিক নয়। এবারের মতো দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা আমি করতে পারবো না। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনারা এই বন্দুক থেকে কোনো একজন অ্যাথলিটকে আঘাত করার উদ্দেশ্যে এখানে এসেছেন, তাই আপনাদেরকে আমার সঙ্গে যেতে হবে। পুলিশ এই বলে অজয় এবং রেখাকে অ্যারেস্ট করে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায়। তোমার কাকা কাকিমা তোমাকে গুলি করার জন্য পাখি মারার বন্দুক নিয়ে এসেছিল। এইমাত্র পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কি বললেন? পাখি মারার বন্দুক থেকে আমাকে গুলি করতে চেয়েছিল? হ্যাঁ পূজা, আমার তো মনে হচ্ছে তারা তোমার পায়ে গুলি করে তোমার খেলা খারাপ করতে চেয়েছিল। ভাগ্যিস আমি সন্দেহ করে তাদের কাছে পুলিশ পাঠিয়ে দিয়েছিলাম। এরা দুজনে কোনোদিনও আমাকে শান্তিতে থাকতে দেবে না। আদালতে হেরে যাওয়ার পরেও তারা আমার পেছনে পড়ে আছে। তাদেরকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পূজা। যে কোনো ভাবে এই ম্যাচটা কমপ্লিট করো, তারপর তাদেরকে নিয়ে চিন্তা করা যাবে। আপনি একদম ঠিকই বলছেন অরুণ স্যার, এই ম্যাচটা আমাকে জিততেই হবে। ঠিক আছে, এবার আমি মাঠে যাচ্ছি। কিছু সময় পরেই খেলা শুরু হয়ে যাবে। পূজা এই বলে সে নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছু সময় পর বাঁশি বাজানো হয় এবং সকল প্রতিযোগী একসঙ্গে দৌড়াতে শুরু করে। পূজা যেমন তেমন করে এই প্রতিযোগিতা জিতে যায় এবং দেশ থেকে অলিম্পিকে যাওয়ার জন্য তার সিলেকশন হয়ে যায়। আরে বাহ পূজা, তুমি কামাল করে দিয়েছো। আমি জানতাম তুমি পারবে। এবার তোমার জীবনের একটাই লক্ষ্য, যে কোনো ভাবে তোমাকে দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসতে হবে। আপনি আমার সঙ্গে থাকলে আমি নিশ্চয়ই পারবো। এতদিন পর্যন্ত আমি যা কিছু অর্জন করেছি সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি এভাবেই আমাকে গাইড করতে থাকুন স্যার। এটা ঠিক কথা যে আমি তোমাকে গাইড করেছি, কিন্তু আমার মনে হয় তোমার বাবা মায়ের আশীর্বাদের জন্য তুমি এত ভালো দৌড়াতে পারছো। তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো তোমার সঙ্গেই আছে। আপনি একদম ঠিকই বলেছেন স্যার। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। আমারও মনে হয় তারা সবসময় আমাকে দেখতে থাকে। এরপর থেকে অরুণ খুব ভালোভাবে পূজাকে প্র্যাকটিস করাতে থাকে। পূজা অলিম্পিকে যাওয়ার জন্য সিলেক্ট হয়ে যাওয়ায় বিভিন্ন টিভি চ্যানেলে পূজাকে দেখানো হয়। সবসময় ভালো করে মনে রাখবে পূজা,
অলিম্পিক সবচেয়ে কঠিন পরীক্ষা। এখানে একটুও ভুল হলে মেডেল হাতছাড়া হয়ে যাবে। তোমাকে নিজের পুরো ফোকাস দৌড়ানোর উপর রাখতে হবে। হ্যাঁ স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, এতদিন পর্যন্ত সব গেম জিতে গেছি, এবার অলিম্পিকটাও নিশ্চয়ই জিতে যাব। কনফিডেন্ট থাকা ভালো কথা, কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া ভালো নয় পূজা। আমিও জানি তুমি খুব ভালো দৌড়াতে পারো, কিন্তু এর মানে এটা নয় যে অলিম্পিকে সকলে তোমার থেকে আসতে দৌড়ায়। সেখানে প্রতিটা দেশের চ্যাম্পিয়নগুলো থাকবে। তোমাকে ভালোভাবে তৈরি হয়ে যেতে হবে। তবে আমার মনে হচ্ছে আমি খুব সহজেই তাদেরকে হারিয়ে দিতে পারবো। আপনি আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না। পূজার মুখে এরকম কথা শুনে অরুণ দুঃখী হয়ে যায়। মনে হচ্ছে প্রতিটা ম্যাচ জেতার কারণে পূজার ভিতর অহংকার চলে এসেছে। সে যদি নিজের মনকে ঠিকভাবে বোঝাতে না পারে, তাহলে আমার মনে হচ্ছে সে দেশের জন্য মেডেল আনতে পারবে না। কি হলো স্যার, আপনি আবার কি ভাবতে শুরু করে দিলেন? বললাম তো আপনাকে বেশি চিন্তা করতে হবে না। পূজা এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে অজয়বাবু এবং রেখা লকারের ভেতরে থেকে পূজার সাফল্যের কথাগুলো জানতে পেরে মনে মনে অনেক হিংসে করতে থাকে। ভাগ্যিস পাখি মারার বন্দুক নিয়ে গিয়েছিলাম, তাই 1 মাস জেল খাটতে হলো। কালকে আমরা ছাড়া পেয়ে যাব। তুমি একদম ঠিকই বলেছ অজয়। মানুষ মারার বন্দুক নিয়ে গেলে হয়তো আমাদেরকে যাবজ্জীবন জেলেই কাটাতে হতো। পূজার জন্য আমাদেরকে যত কষ্ট করতে হয়েছে, এ সব কিছুর বদলা আমরা আদায় করব। কিন্তু কিভাবে? পূজা এখন আরো সফল হয়ে গেছে। শুনেছি 1 মাস পর সে অলিম্পিকে দৌড়াবে। পূজার সফলতার কথা শুনলে আমার মন হিংসেই জ্বলে যায়। সে যতই বড় হয়ে যাক না কেন, আমাদের হাতের নাগাল থেকে বাইরে যেতে পারবে না। এবার এমন প্ল্যান বানাতে হবে যেন কেউ আমাদের উপর সন্দেহ না করতে পারে। এবার পূজাকে পঙ্গু করতে হবে না, এবারে তাকে প্রাণে মেরে ফেলার ব্যবস্থা করো। অজয় এবং রেখা এসব কথা ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং স্থানীয় এক গুন্ডার আড্ডায় যায়। সেখানে গিয়ে কালু নামের এক গুন্ডার সঙ্গে কিছু কথা বলতে শুরু করে। আপনারা কি চান বলুন? এই কালু ওস্তাদ টাকার বিনিময়ে সব কাজ করতে পারে। আমরা চাই আপনি আমাদের জন্য একটা কাজ করুন। একটা মেয়েকে খুন করতে হবে। মেয়েটার নাম কি এবং কেন খুন করতে চান? তার নাম পূজা। সে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করেছে, তাকে থামাতেই হবে। মেয়েটা কিছুদিন পর অলিম্পিকে দৌড়াবে। কি বললেন? মেয়েটা অলিম্পিকে যাবে? তার মানে সব সময় তার আশেপাশে পাহারাদার থাকার সম্ভাবনা রয়েছে। এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ। এর জন্য আমাকে ভালো টাকা দিতে হবে। টাকার চিন্তা করবেন না, এই কাজের জন্য আমরা আপনাকে 5 লক্ষ টাকা দেব। আপনি শুধু কাজটা ঠিকঠাক করে দিন। আপনার অনেক ধন্যবাদ দাদা, এই কাজটা করে দিলে অনেক উপকার হবে। ঠিক আছে, আমি কাজটা করব। আমাকে খুব গোপনে এই কাজটা করতে হবে। অজয় এবং রেখা কালু ওস্তাদকে অগ্রিম টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পূজাকে মারার জন্য সুপারি দেওয়ার পর তারা দুজনে অনেক খুশি হয়ে যায়। অপরদিকে পূজা অলিম্পিকে যাওয়ার জন্য সিলেক্ট হওয়ার পর থেকে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন সংস্থা থেকে তাকে টাকা দেওয়া হচ্ছিল। প্রতিদিন নিউজ রিপোর্টার এসে তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করত। এসব কিছুর ফলে পূজার মনে অহংকার চলে আসে। পূজা, আজকাল তোমার প্র্যাকটিসে মনোযোগ কম দেখছি কেন? আগে তুমি 400 মিটার 45 সেকেন্ডে শেষ করে ফেলতে, এখন 52 সেকেন্ড লাগছে। এটা নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে। স্যার, চিন্তা করবেন না, অলিম্পিক এখনো 1 মাস দূরে। কয়েকদিন পর থেকে ঠিকঠাক ভাবে প্র্যাকটিস শুরু করব। এখন একটু রেস্ট করছি। পূজা, রিল্যাক্স করার সময় এখন নয়। তুমি যদি এখনই সিরিয়াস না হও, তাহলে অলিম্পিকে ভালো ফলাফল করতে পারবে না। স্যার, আমি জানি কি করতে হবে। আপনি আমাকে নিয়ে একটু বেশি ভাবতে শুরু করেছেন। আমার উপর একটু ভরসা রাখুন। পূজার মুখে এরকম কথা শুনে অরুণ দুঃখী হয়ে যায়। সে বুঝতে পারে পূজার মধ্যে অহংকার চলে এসেছে। পূজাকে কিভাবে ঠিক করা যায় অরুণ এই ব্যাপারে ভাবতে থাকে। আমার কাছে এখন 3 লাখ টাকা আছে। ভাবছি আজ একটা বড় রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব, তারপর একটা ভালো মুভি দেখে আসবো। অনেকদিন থেকে কোনো মুভি দেখা হয়নি। পূজার হাতে এখন প্রচুর টাকা থাকায় সে বিলাসী জীবনযাপন করতে থাকে। ভালো ভালো জিনিস খাওয়া, দামি দামি জিনিস কেনা, এসব নিয়েই তার দিন কাটতে থাকে। পূজার এরকম ব্যবহার দেখে অরুণ নিজেকে আটকাতে পারে না। পূজা, এই টাকাগুলো নিয়ে এত বিলাসী জীবনযাপন করা ঠিক নয়। তুমি তোমার বাবা মায়ের স্বপ্নের কথা ভুলে যাচ্ছ। স্যার, আমি ভুলিনি, শুধু একটু লাইফ এনজয় করার চেষ্টা করছি। 2-1 দিন যদি রেস্ট করে নি, তাতে কি ক্ষতি হবে?
জীবন উপভোগ করতে দোষ নেই, এসব কিছু করতে গিয়ে তুমি নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছ। তোমার স্বপ্নের কি হলো? তুমি কি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছো? আমি আগের পূজাকে ফিরে পেতে চাই, যে অলিম্পিকে মেডেল আনার স্বপ্ন দেখতো। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে সবকিছু ম্যানেজ করে নেব। আমি আশা করব তুমি যেন সত্যি সত্যি সবকিছু ম্যানেজ করে নিতে পারো। এখন তুমি যেভাবে চলছো সেটা দেখে আমি মোটেও খুশি নই। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন অজয় বাবু যখন কমলার সঙ্গে বসেছিল, এমন সময় কালু ওস্তাদ তাকে ফোন করে। আরে স্যার, বাকি টাকাটা রেডি রাখুন, আজ আমি সেই পূজার খেলা শেষ করতে যাচ্ছি। আরে বাহ, সকাল সকাল অনেক দারুণ খবর শোনালে। তাড়াতাড়ি তার জীবনের বাতি নিভিয়ে দাও, সে মরার সঙ্গে সঙ্গে তুমি নিজের টাকা পেয়ে যাবে। কালু ওস্তাদ এই বলে একটি বন্দুক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পূজা প্রত্যেক দিন যে পার্কে প্র্যাকটিস করার জন্য যেত, কালু ওস্তাদ সেখানে গিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এই তো, এটা দারুণ জায়গা, এখান থেকে ভালো এম পাওয়া যাবে। এবার শুধু পূজার অপেক্ষা করতে হবে। কালু গাছের আড়াল থেকে এসব কথা ভাবতে থাকে। কিছু সময় পর পূজা পার্কে আসে এবং প্রত্যেক দিনের মতো প্র্যাকটিস করতে শুরু করে দেয়। পূজা প্র্যাকটিস করছিল, এমন সময় কালু তার দিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি পূজার হাত ছুঁয়ে বেরিয়ে যায় এবং তার সামান্য আঘাত লাগে। আরে আরে, মিস হয়ে গেল কিভাবে? এখনই অনেক লোক জড়ো হয়ে যাবে, এখন এখানে দাঁড়ানো ঠিক নয়, পরে আবার চেষ্টা করা যাবে। এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই। পূজা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? স্যার, আমার হাতে গুলি লেগেছে, গুলিটা হালকা ছোঁয়া লেগে বেরিয়ে গেছে, তেমন কিছু ক্ষতি হয়নি। চিন্তা করো না, আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর অরুণ পূজাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার কিছুক্ষণ পর্যন্ত পূজার চেক আপ করার পর বলে, তেমন কোনো ভয়ের ব্যাপার নেই, 10 থেকে 15 দিন রেস্ট করলেই ঠিক হয়ে যাবে, হাতে সামান্য আঘাত লেগেছে। দেখলি তো অরুণ স্যার, আমি আগেই বলেছিলাম, খুব একটা লাগেনি। আচ্ছা ডাক্তার ম্যাডাম, কয়েকদিন পরেই আমাকে অলিম্পিকে যেতে হবে, আমি নিজের প্র্যাকটিস চালিয়ে যেতে পারবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনি নিজের প্র্যাকটিস নিশ্চিন্তে চালিয়ে যান, তবে সময় সময় আমার দেওয়া ওষুধগুলো খেয়ে নেবেন। এরপর পূজা অরুণের সঙ্গে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে পূজা একইভাবে প্র্যাকটিস করতে থাকে। অপরদিকে পূজার উপরে যে অ্যাটাক করা হয়েছিল এবং সে আহত হয়েছে, এটা জানতে পেরে রেস ফেডারেশন তাকে অলিম্পিক থেকে বাদ দিয়ে দেয়। তারা জুলি নামের এক মেয়েকে পূজার পরিবর্তে অলিম্পিকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। পূজা, রেস ফেডারেশন তোমার পরিবর্তে জুলিকে অলিম্পিকে পাঠানোর কথা বলেছে। কি বললেন স্যার? আমি অলিম্পিকে দৌড়াবো না? আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না? তা হঠাৎ করে এরকম কেন করছে? তারা মনে করছে তোমার হাতে গুলি লাগার কারণে তুমি দৌড়ানোর জন্য উপযুক্ত নও, তারা তোমাকে রেস্ট করতে বলেছে। না স্যার, আমি দৌড়াবো, আপনি আমাকে আবার প্র্যাকটিস করান। তাছাড়া আমার হাতে যে গুলি লেগেছে সেটা 10 থেকে 15 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, রেসের তো এখনো 1 মাস সময় বাকি আছে। এটা দেশের ব্যাপার, ফেডারেশন কোনো রকম ঝুঁকি নিতে চায় না, তারা ভাবছে তুমি অলিম্পিকে গেলে কোনো মেডেলই আনতে পারবে না। অরুণের কথা শুনে পূজা অনেক দুঃখী হয়ে যায় এবং কান্নাকাটি করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর সে দুঃখী হয়ে একটি নদীর ধারে বসে থাকে। পূজা দুঃখী হয়ে সেখানে বসেছিল, এমন সময় অরুণ সেখানে যায়। এভাবে দুঃখী হয়ে থাকলে কিছু হবে না পূজা, তবে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে একটা উপায় বলতে পারি। কি উপায় স্যার? আমাকে তাড়াতাড়ি বলুন, আমি যে কোনো উপায় অনুসরণ করতে রাজি আছি। ঠিক আছে, আমার কথা ভালো করে শোনো। জুলি 49 সেকেন্ডে 400 মিটার দৌড় শেষ করে। তুমি যদি অলিম্পিকে দৌড়াতে চাও তাহলে তোমাকে এর থেকেও কম সময়ে দৌড় শেষ করতে হবে। এটা করলে ফেডারেশন বুঝতে পারবে যে তুমি আনফিট নও। স্যার, আমি পারবো, আপনি আমাকে আবার প্র্যাকটিস করান। কিন্তু পূজা, তুমি আর আগের মতো নেই, এখন তোমার গতি অনেক কম হয়ে গেছে। 400 মিটার দৌড়াতে তোমার 52 সেকেন্ড সময় লাগে। জুলি খুব সহজেই তোমাকে হারিয়ে ফেলবে। কিন্তু স্যার, আগে তো আমি 45 সেকেন্ডে শেষ করে ফেলতাম। আমি আবার পারবো, আমি প্রতিজ্ঞা করছি। এরপর থেকে আমি আর সময় নষ্ট করব না, দয়া করে আপনি আমাকে প্র্যাকটিস করান। পূজা কান্নাকাটি করে রিকোয়েস্ট করতে থাকে। পূজার এরকম অবস্থা দেখে অরুণ রাজি হয়ে যায় এবং আবার তাকে প্র্যাকটিস করাতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। অলিম্পিকের আর 1 সপ্তাহ বাকি থাকে। পূজা, আজকে আমাদের যেতে হবে। জুলির সঙ্গে আজকেই তোমাকে প্রতিযোগিতা করতে হবে।
স্যার, আমি এখনো নিজের পুরানো স্পিড ফিরে পাইনি। আমার প্রচন্ড ভয় করছে। আমি মিথ্যে কথা বলবো না পূজা, আমারও ভয় করছে। তবে তুমি নিজের চেষ্টা করে যেও, যা হবে দেখা যাবে। ঠিক আছে স্যার, চলুন আমরা সেখানে গিয়ে জুলিকে চ্যালেঞ্জ করি। এরপর অরুণ এবং পূজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর তারা রেসিং ফেডারেশনের অফিসে পৌঁছায়। স্যার, পূজা এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে। সে অলিম্পিকে দৌড়ানোর জন্য জুলিকে চ্যালেঞ্জ করতে চাই। অলিম্পিকের মাত্র 1 সপ্তাহ বাকি, এই সময় বারবার ক্যান্ডিডেট চেঞ্জ করা সম্ভব নয়। কিন্তু স্যার, অলিম্পিকের জন্য আগে পূজাকেই সিলেক্ট করা হয়েছিল, এখন তাহলে তাকে এভাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কেন? পূজা আহত ছিল, তাই আমাদের সকলে মিলে জুলিকে চান্স দিয়েছে। মানছি এখন পূজা সুস্থ হয়ে গেছে, কিন্তু সে ভালোভাবে দৌড়াতে পারবে কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমরা তাকে চান্স দিতে পারবো না। দয়া করে আমার সঙ্গে এরকম করবেন না স্যার। অলিম্পিকে যাওয়ার জন্য আমি দিন রাত পরিশ্রম করেছি। আমাকে একটা সুযোগ দিন, আমি অলিম্পিকে গিয়ে দেশের নাম উজ্জ্বল করতে চাই। তুমি বুঝতে পারছো না কেন? জুলির নাম জাপানের এজেন্সিতে পাঠানো হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন না স্যার, আপনি চাইলে নাম চেঞ্জ করে দিতে পারেন। তাছাড়া পূজা যদি জুলির থেকেও ভালো ফল করতে পারে, এটা তো আমাদের দেশের জন্যই ভালো। অরুণ এবং পূজা বারবার করে রিকোয়েস্ট করায় ফেডারেশন অফিসার পূজাকে একটি সুযোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর পূজা এবং জুলির মধ্যে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাকে ভুল ভেবো না জুলি, অলিম্পিকে যাওয়া আমার স্বপ্ন, তাই আমি তোমাকে চ্যালেঞ্জ করেছি। আমি কিছু ভাবতে যাব কেন? তুমি এতটাও ইম্পর্টেন্ট নাও যার ব্যাপারে ভেবে আমি সময় নষ্ট করব। তাছাড়া তুমি এখন আগের মতো দৌড়াতে পারো না, এটা আমি খুব ভালো করেই জানি। এই প্রতিযোগিতা আমিই জিতবো আর অলিম্পিকে গিয়ে অনেক ফেমাস হয়ে যাব। তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে অবশ্যই অলিম্পিকে যাবে। আমি চাই আমাদের দেশ যেন সেখানে গিয়ে কোনো মেডেল নিয়ে আসুক। ঠিক আছে, আমাকে অত জ্ঞান দিতে হবে না। চলো এবার হারার জন্য প্রস্তুত হয়ে যাও। এরপর বাঁশির আওয়াজের সঙ্গে সঙ্গে জুলি এবং পূজা একসঙ্গে দৌড়াতে শুরু করে দেয়। পূজা অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু জুলিকে পেছনে ফেলতে পারে না। আর যদি আমি হেরে যাই তাহলে আমার উপর থেকে অরুণ স্যারের বিশ্বাস ভেঙে যাবে। হয়তো সে আমাকে আবার কাকা কাকিমার বাড়িতেই পাঠিয়ে দেবে। আমার জীবন আবার নরক হয়ে যাবে। আমাকে জিততেই হবে, আমাকে প্রতিযোগিতায় জিততেই হবে। পূজা এসব কথা ভাবতে ভাবতে আরো জোরে দৌড়াতে শুরু করে এবং মাত্র 1 সেকেন্ডের পার্থক্যে জুলিকে হারিয়ে দেয়। কংগ্রাটস পূজা, জাপান অলিম্পিকে আমাদের দেশ থেকে তুমি যাবে। এরপর পূজা এবং অরুণ সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় জুলি তার কাছে আসে। সরি পূজা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। অল দ্য বেস্ট ফর অলিম্পিক। থ্যাংক ইউ জুলি। আর একটা কাজের জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি আরো একটা ভুল করেছি। কিরকম ভুল? কয়েকদিন আগে বিভিন্ন জায়গা থেকে তুমি যে টাকাগুলো পেয়েছিলে, সেই টাকাগুলো আমিই পাঠিয়েছিলাম। ভেবেছিলাম টাকার নেশায় তুমি দৌড়ানো বন্ধ করে দিলে আমি অলিম্পিকে যেতে পারবো। প্রথমে সেরকমটাই হয়েছিল, কিন্তু শেষে তুমি আবার দৌড়ানো শুরু করে দিলে। এটার জন্য তোমাকে সরি বলতে হবে না জুলি। তোমার এই কাজের জন্য আমি নিজের অন্য একটা রূপ খুঁজে পেয়েছিলাম। এবার থেকে আমাকে আরো সাবধানে থাকতে হবে। টাকার নেশায় ভটকে গেলে চলবে না। পূজা এই বলে অরুণের সঙ্গে বাড়ি ফিরে যায়। পরের দিন থেকে পূজা আরো কঠিন পরিশ্রম করতে শুরু করে। পূজা, তুমি মাত্র 1 সেকেন্ডের অবকাশে জুলিকে হারিয়েছো, তবে এবার তোমার দৌড়ানোটা একটু ভিন্ন ছিল। আপনার কথা আমি বুঝতে পারলাম না স্যার। তুমি মাঠের প্রথম হাফ 25 সেকেন্ডে পার করেছিলে, কিন্তু সেকেন্ড হাফ পার করতে তোমার সময় লেগেছে মাত্র 22 সেকেন্ড। সেকেন্ড হাফে তুমি কি এমন করেছিলে যার জন্য তোমার স্পিড এত বেড়ে গেল? স্যার, আমি বাবা মা আর আপনার কথা ভাবছিলাম আমি হেরে গেলে সব স্বপ্ন ভেঙে যাবে। ঠিক আছে, এবার মন দিয়ে প্র্যাকটিস করো। তোমাকে নিজের গতি আরো ঠিক করতে হবে। অলিম্পিক সবচেয়ে বড় রেস, সেখানে জিততে গেলে তোমাকে আরো পাওয়ারফুল হতে হবে। এইভাবেই দেখতে দেখতে 3 দিন কেটে যায়। একদিন অরুণ এবং পূজা যখন খেতে বসেছিল, এমন সময় অরুণ বলে, পূজা, অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে জাপানে যেতে হবে। এইভাবে প্র্যাকটিস করতে থাকলে তুমি অবশ্যই মেডেল নিয়ে আসতে পারবে। স্যার, আমি রেডি আছি। এবার আমি দেশের জন্য মেডেল নিয়ে আসব। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যদি কিছু মনে না করেন। এতে মনে করার কি আছে, বলো না কি বলবে। আচ্ছা, আপনি তো আমাকে চেনেন না, জানেন না, তারপরেও আমার কেন এত সাহায্য করছেন? তুমি জানো, তোমার মতোই আমারও একটা মেয়ে আছে।
তার নাম টিনা। তাকেও অ্যাথলিট বানানোর আমার অনেক ইচ্ছা আছে। আপনি তো এত ভালো কোচ, আপনি ট্রেনিং দিলে টিনাকে অনেক ভালো অ্যাথলিট বানাতে পারবেন। তাছাড়া আপনার ওয়াইফ আর মেয়ে তারা কোথায়? তাদের ব্যাপারে তো কোনোদিন শুনিনি। আমার ওয়াইফ এবং মেয়ে দিল্লিতে থাকে, আমিও সেখানেই থাকি। অনেকদিন পর নিজের পুরানো বাড়িতে ঘুরতে এসেছিলাম, তারপরেই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তার মানে আমার অলিম্পিক শেষ হয়ে গেলে আপনি দিল্লি চলে যাবেন? হ্যাঁ পূজা, আমাকে তো যেতেই হবে। তবে চিন্তা করো না, তোমার কোনো একটা ব্যবস্থা করে তারপরেই যাব। পূজা এবং অরুণ এসব কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে ফেলে। পরের দিন সকালে পূজা যখন মাঠে প্র্যাকটিস করছিল, এমন সময় অরুণ লক্ষ্য করে গাছের আড়াল থেকে কেউ তাদের দিকে তাকিয়ে আছে। পূজা, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি কেউ আমাদের ফলো করছে, এমনকি এখন এসে গাছের আড়ালটাতে দাঁড়িয়ে আছে। তাই নাকি স্যার? এবার কি হবে? তুমি নিজের প্র্যাকটিস করতে থাকো, আমি পুলিশকে ডাকছি। এমন ভাবে প্র্যাকটিস করো যেন সে জানতে না পারে যে আমরা তাকে দেখে নিয়েছি। অরুণের কথা মতো পূজা প্র্যাকটিস করতে থাকে। এরপর অরুণ সেখান থেকে চলে যায়। আগের দিন মেয়েটা আমার হাত থেকে বেঁচে গিয়েছিল, এবার একটুও ভুল করলে চলবে না, মাথায় গুলি মারতে হবে। কালু ওস্তাদ এসব কথা ভাবতে ভাবতে পূজাকে মারার ব্যবস্থা করছিল। এমন সময় অরুণ পুলিশ নিয়ে সেখানে চলে আসে। অনেক প্ল্যান বানানো হয়েছে, এবার আমাদের সঙ্গে চল, জেলে গিয়ে ভালো করে প্ল্যান বানাবি। আরে আরে, আপনারা এখানে কিভাবে? স্যার, এই গুন্ডা আগেও পূজাকে মারার চেষ্টা করেছিল, এর উচিত ব্যবস্থা করুন। এরপর পুলিশ কালুকে অ্যারেস্ট করে নেয় এবং থানায় নিয়ে গিয়ে তাকে প্রচন্ড মারধর করতে থাকে। অরুণ এবং পূজাও সেখানে গিয়ে তাদেরকে দেখছিল। তুই জানিস না কালু, আমি কতটা ভয়ঙ্কর। যতক্ষণ পর্যন্ত এটা বলবি না যে কে তোকে পাঠিয়েছিল, ততক্ষণ পর্যন্ত আমি তোকে শান্তিতে থাকতে দেব না, তোকে মেরে মেরে শেষ করে ফেলবো। আর মারবেন না স্যার, আর মারবেন না। আমি বলছি, আমাকে অজয় এবং রেখা পূজাকে মারার সুপারি দিয়েছিল, আমি তাদের কথাই এই কাজটা করেছি স্যার। আমি কোনোদিনও ভাবিনি যে আমার কাকা কাকিমা এতটা নিচে নেমে যাবে যে তারা আমাকে মারতে চাইবে। নিজেকে শক্ত করার চেষ্টা করো পূজা, তারা প্রথম থেকেই তোমার ক্ষতি করতে চাইতো, তারা কোনোদিন তোমার আপন ছিল না। এরপর পুলিশ পূজার কাকা কাকিমার বাড়িতে যায় এবং তাদেরকে অ্যারেস্ট করে নেয়। আমি তোমাকে কতবার করে বারণ করলাম যে এটা করা ঠিক হবে না, এতে অনেক ঝুঁকি আছে, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আজ তোমার জন্যই আমাকে জেলে থাকতে হচ্ছে। শুধু তোমাকে জেল খাটতে হচ্ছে? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? মনে হচ্ছে এবার সারা জীবন জেলেই কাটাতে হবে। অজয় এবং রেখার জেল হয়ে যায়। অপরদিকে অরুণ পূজাকে নিয়ে জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 3 দিন পর অলিম্পিকের খেলা শুরু হয়। পূজা, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করার। এর চেয়ে ভালো সুযোগ তুমি আর কোনোদিন পাবে না। হ্যাঁ স্যার, আজ আমি নিজের জীবন লাগিয়ে দেব, আমাকে এই রেস জিততেই হবে। অল দ্য বেস্ট পূজা। আজ আমি তোমাকে কোনো টিপস দেব না, তোমাকে এটাই বলবো যে মনে রেখো, তোমার বাবা মা উপর থেকে তোমাকে দেখছে। কিছু সময় পর বন্দুকের গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে অলিম্পিকের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সকলেই খুব জোরে দৌড়াতে থাকে। পূজাও তাদের সঙ্গে সঙ্গে একইভাবে দৌড়ায়। স্যার একদম ঠিক কথাই বলেছিল, এখানে সকল প্রতিযোগী অনেক জোরে দৌড়ায়, কিন্তু আমাকে এদের থেকেও জোরে দৌড়াতে হবে, আমাকে পারতেই হবে। পূজা প্রথম স্থানে যাওয়ার জন্য অনেক দূরে দৌড়াতে থাকে, কিন্তু বাকি সকলেও তাকে একইভাবে পাল্লা দেয়। দেখতে দেখতে রেস শেষ হয়ে যায়। আজকের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ইংল্যান্ডের ডায়না, দ্বিতীয় স্থান অধিকার করেছে ভারতের পূজা এবং তৃতীয় স্থান অধিকার করেছে আমেরিকার লিলি। স্যার, আমি যদি আপনার কথা শুনতাম তাহলে আজ হয়তো আমি গোল্ড মেডেল পেয়ে যেতাম। ভেঙে পড়ো না পূজা, তুমি দেশের জন্য সিলভার মেডেল নিয়ে এসেছো, এটাও অনেক বড় ব্যাপার। স্যার, আপনি আমাকে গাইড করতে থাকুন, আমি কথা দিচ্ছি পরের বার নিশ্চয়ই গোল্ড মেডেল নিয়ে আসব। আমি আর কোনোদিনও আপনার কথা অমান্য করব না। ঠিক আছে পূজা, আমি তোমাকে নিজের সঙ্গে নিয়ে যাব, তুমি আমাদের সঙ্গে দিল্লিতে থাকবে এবং সেখান থেকেই নিজের প্র্যাকটিস করবে। এরপর অরুণ পূজাকে নিয়ে দেশে ফিরে আসে এবং দিল্লিতে তাদের বাড়িতে চলে যায়। এরপর থেকে পূজা সুখে শান্তিতে দিন কাটায় এবং অরুণের মাধ্যমে তার প্র্যাকটিসও করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ হলো।
গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।